আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, গত কয়েকদিন ধরে উপর্যুপরি একের পর এক ভিডিও তৈরি করছি আওয়ামী লীগকে নিয়ে। কখনো আওয়ামী লীগকে নিয়ে, কখনো শেখ হাসিনাকে নিয়ে, কখনো আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে। আমার নিজের কাছে অনেক সময় প্রশ্ন করি যে আমি কেন এই কাজগুলো করছি। আমার এই ভিডিও দেখে যারা এই মুহূর্তে আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা অনেকে হুমড়ি খেয়ে পড়েন, অনেকে প্রশংসা করেন। আবার যেহেতু আমি এখনো পর্যন্ত বিএনপির সঙ্গে আছি এবং বিএনপির বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো একটু শব্দ করছি না, এরকম কিছু বলছি না। ফলে বিএনপির যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন দে আর কনফিউজড যে আমি আসলে কি করতে চাচ্ছি, কেন আওয়ামী লীগের কথা আমি বলি। তারা মানে না পারছে হজম করছে, করতে না পারছে বলতে। অন্যদিকে জামাতের যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তাদের একটা বিরাট অংশ আমার প্রতি সহানুভূতিশীল এই কারণে যে তাদের সে সুদীর্ঘ দুঃসময় ২০১০ থেকে একেবারে সেই ২০২৪-এর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত আমি প্রাণান্ত চেষ্টা করেছি জামাতকে আপহোল্ড করার জন্য। তো সেক্ষেত্রে জামাতের যারা লোকজন এখন তারা অনেকেই খুব অধৈর্য হয়ে পড়েছেন যে আমি এই মুখ দিয়ে কেন আওয়ামী লীগের প্রশংসা করছি এটা নিয়ে। তো এই বিষয়গুলি নাকি সংক্ষেপে কিছু বলা দরকার কি দরকার না, এটি নিয়ে আমার আসলে কখনো ভাবনায় আসেনি। ভাবনায় আসেনি এই কারণে যে আমাদের এই সমাজে যারা মূলত এই যে সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, এদের 99.99% তারা হলেন অ্যাক্টিভিস্ট। অর্থাৎ একটা বিশেষ দলকে সাপোর্ট করেন আর একটি বিশেষ দল বা গ্রুপকে ঘৃণা করেন। এটাকে ঠিক অ্যাক্টিভিজম, এটা জার্নালিজমও নয়, কিংবা এটা যে পলিটিক্যাল অ্যানালিস্ট বা অনেকটা এডিটোরিয়াল বা পোস্ট এডিটোরিয়াল ক্যাটাগরির যে সকল কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো নয়। জাস্ট ৯৯% যারা লোক রয়েছেন সামাজিক মাধ্যমে কথা বলেন এরা সবাই অ্যাক্টিভিস্ট, একটা বিশেষ দলকে পছন্দ করেন আর একটা বিশেষ দলকে ঘৃণা করেন এবং ওটা তার বৃত্তের বাইরে তারা যেতে পারে না। তাদের দলের জন্য সাতক্ষণ মাপ আর প্রতিপক্ষের সব কিছু খারাপ। আমি আমার জীবনে শৈশব থেকে এই কাজটি কখনো করতে পারিনি। এটা বলতে পারেন আমার একটা ব্যর্থতা। আমি অনেক সময় একেবারে খুব ছোট বয়সে আমার আব্বাকে সমালোচনা করেছি, কাকাকে সমালোচনা করেছি, ভাইদেরকে সমালোচনা করেছি। এমনকি নির্মম এবং নিষ্ঠুরভাবে আমি নিজেকে সমালোচনা করেছি। পরিবার, পরিজন, ছেলে-মেয়ে, আমার যারা লোকজন তারা সবাই জানেন যে মানে এ যখন সামনে আসে উচিত কথা কাউকে সে ছাড়ে না। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, সন্তানকে জিজ্ঞাসা করবেন, আমার ভাইদেরকে জিজ্ঞাসা করবেন। আব্বা নেই, মা আছেন, জিজ্ঞাসা করবেন, একই কথা বলবে। একেবারে মুখের উপরে টাস করে ছোটকাল থেকে বলে আসছে। আমার কাছে যেটা সাদা, সাদা, কালো, কালো। যেমন ধরুন আমি আওয়ামী লীগের এমপি ছিলাম। ছাত্রলীগ করেছি ছোটকাল থেকে, অন্য কোনো দল করিনি। কিন্তু কেন আমি আ আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে যাব বলেন? সেটা ২০০৯ সন থেকে একেবারে from the day one তখন থেকে বলে আসছি। এবং যে কথাগুলো আমি তখনও বলেছি, there was no malice, no prejudice. আমার কোনো মানে আওয়ামী লীগের কোনো নেতা, কর্মী ইনক্লুডিং মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তিনিও বলতে পারবেন না যে এই ছেলেটি বা এই তার দলের কর্মীটি কখনো তার সামনে গিয়েছেন, কোনো মন্ত্রীর কাছে গিয়েছেন, একটা সুপারিশ নিয়ে, ফাইল নিয়ে, কাজ নিয়ে, যেটি দল দেয়নি, রাগ করেছে বা কোনো কিছু দল ছেলেটি চেয়েছে দেওয়া হয়নি, এই কারণে অভিমান হয়ে সেই কথাগুলো বলেছে। কেউ বলতে পারবেন না। আমি এই কথাগুলো আমার কাছে অড মনে হয়েছে। বিবেকে আ সাড়া দিয়েছে তাই বলেছি। এই গেল ১। ২ নম্বর হলো যে আওয়ামী লীগে থেকে যে জামাতের কথা বলা যাবে না, বিএনপির কথা বলা যাবে না, এটা তো একটা বেকুবও বুঝে। কিন্তু আমি তো তখন যখন বাংলাদেশে তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ কেউ করতে পারত না, পত্রিকায় লেখা তো দূরের কথা, তখন তাকে নিয়ে পত্রিকায় কলাম লিখেছি। আজকে তারেক রহমান সাহেব কী করবেন ক্ষমতায় বসে, এটা আমি সেই ২০১২, ১৩, ১৪ সনে পত্রিকায় লিখে দিয়েছি যে উনি ক্ষমতায় আসলে ভবিষ্যতে এই কাজগুলো করবেন। একটু মিলিয়ে দেখেন, যারা পড়াশোনার অভ্যাস আছে, নয়া দিগন্ত পড়েছেন, বাংলাদেশ প্রতিদিন পড়েছেন, দেখবেন যে মোটামুটি মিলে গেছে। সেই কথাগুলো আমি বলেছি। তো এটা আমার যে রাজনৈতিক ভাগ্য,
আওয়ামী লীগের সঙ্গে সেখানে অশনির সংখ্যা জন্ম নেবে এটা তো সবাই বুঝে। তারপর আমি কাজগুলো করেছি। আমার কাছে মনে হয়েছে এগুলো করা দরকার। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে সবাই যখন তাকে তেল মারছে, আমি ফ্রম দ্য ডে ওয়ান আমি তার সমালোচনা করছি। আবার এখন এই যে কথাগুলো বলছি, কেন এই কথাগুলো বলছি? প্রথমত যে এখন এই যে আওয়ামী লীগের প্রাসঙ্গিকভাবে অনেক কথাগুলো চলে আসে। যেমন ধরেন হঠাৎ করে বললাম যে গাছের কথা মনে পড়ে, গাছের কথা নড়ে চড়ে আপনার কথা মনে পড়ে। আমি কিন্তু এমনিই বলেছি, সবাই বলে যে আরে এ তো শেখ হাসিনার কথা বলছে। আমি বললাম যে পদ্মার নদীর উপর দিয়ে যখন যাই, এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাই, তখন কার কথা মনে পড়ে? এরকম অনেকগুলো জিনিস এসে যায়। আর এগুলো মানে আওয়ামী লীগের ইনভাইট করার জন্য নয়। এটা আপনি যদি বলেন যে অ্যাজ এ পলিটিক্যাল অ্যানালিস্ট, সেটা হলো সরকারের মধ্যে একটি জিদ তৈরি করা, একটি জিহান তৈরি করা, একটি যশ তৈরি করা। যেমন ধরেন খুব ছোট, আমি জানি না এটা আমার কারণে হয়েছে কিনা বা অন্য কোনো কারণে হয়েছে কিনা। এই যে সরকার একটা পদ্মা ব্যারেজ করতে চাচ্ছে, সরকার দ্বিতীয় পদ্মা সেতু করতে চাচ্ছে, তারপরে আরও অনেকগুলো মেগা প্রকল্প। অথচ তারেক রহমান সাহেব কিন্তু প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি এই মেয়াদে কোনো মেগা প্রকল্পে হাত দেবেন না, কিন্তু এখন তিনি মেগা প্রকল্পে হাত দিচ্ছেন। তো এই যে মেগা প্রকল্পে হাত দেওয়ার ক্ষেত্রে সামাজিকভাবে এই দলটিকে ইনফ্লুয়েন্স করা, বলা বা প্রতিযোগিতার মধ্যে ফেলে দেওয়া কিছুটা হলেও আমি করেছি। আবার আওয়ামী লীগের কথা বলে, আওয়ামী লীগের সফলতার কথা বলে সরকারের মনে ঈর্ষা তৈরি করে যদি সরকার দ্বারা কোনো ভালো কাজ করানো যায় আর এর বিনিময়ে যদি কেউ আমাকে 10টা গালি দেয়, আমি মনে করি এটা কোনো খারাপ কিছু নয়। আরেকটি ব্যাপার হলো যে এখন আওয়ামী লীগ বলতে গেলে মজলুম। আমি খুব ছোটকাল থেকে, একেবারে শৈশব থেকে আমার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী যখন কোনো মজলুমকে দেখেছি, অত্যাচারিতকে দেখেছি, হোয়াট এভার মেবি, আমি সেখানে সাহায্য করেছি, তার পাশে দাঁড়িয়েছি। পরবর্তী জীবনে যখন আমার সামর্থ্য হয়েছে, আমি কখনো কোনো বিপদে পড়া মানুষের সাথে আমার পরম শত্রু, তার সঙ্গে আমি কখনো মানে তিনি বিপদে পড়েছেন তখন তাকে আঘাত করেছি, এরকম কোনো ঘটনা নেই। যেমন ধরেন আমার বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে। এই বাড়ি ভাঙার সঙ্গে আওয়ামী লীগের যারা লোকজন আছেন তাদের একটা অনেক মানুষ জড়িত ছিলেন, ইনক্লুডিং সেই অনেকেই জড়িত ছিলেন, আমি আরও কারো নাম বলবো না। তো 5ই আগস্ট যখন বিপ্লব হলো, আমি যদি শুধুমাত্র গলা চিপে উপস্থিত থাকতাম, হাজার হাজার মানুষ 10 মিনিটে যদি উপস্থিত থাকতাম, হাজার হাজার মানুষ প্রতিশোধ পরায়ণ হয়ে আওয়ামী লীগের কত নেতাদের যে বাড়িঘর ভেঙে চুরে ইটগুলো খুলে ফেলে দিত, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। যারা এই যে আমি তো এগুলো ভিডিও লাইভে বলছি, যারা গলা চিপাতে আমাকে ভালোবাসেন, 10 মিনিটে আমাকে ভালোবাসেন, এমনকি পটুয়াখালী শহরে আমাকে ভালোবাসেন, তারা জানেন যে এই কথার সত্যতা কতটুকু আছে। কিন্তু আমি কখনো যাইনি, বরং সবাইকে ধৈর্য ধারণ করার কথা বলেছি। এবং আমার বিশ্বাস যে বাংলাদেশে যে সকল এলাকাতে সবচেয়ে কম ক্ষয়ক্ষতি হয়েছে সেটা গলাচিপা এবং 10 মিনিটে রাজনৈতিক সহিংসতা আওয়ামী লীগের পতনের পরে সবচেয়ে কম হয়েছে, মামলা মোকদ্দমা সবচেয়ে কম হয়েছে। তো এখানে ধরেন অন্যান্য যারা ছিলেন, কিন্তু পলিটিক্যালি তো সবচেয়ে, আমি যেহেতু বিএনপির পক্ষে সর্বশেষ ইলেকশন করেছি, বিএনপি যারা শক্তিশালী বা যারা মাসলম্যান তারা সবাই আমার পরিবারের লোকজন, আমার আত্মীয় স্বজন টিল নাও এখন পর্যন্ত। তো কাজেই আবার আওয়ামী লীগ থেকে এসছি, আওয়ামী লীগের যে বিক্ষুব্ধ গ্রুপটি রয়েছে তারাও সবাই আমার দল করে, আমার পক্ষে আছে। তো কাজে এই সমস্ত কিছু দিয়ে ওখানে যে শক্তিমত্তা প্রদর্শন করা গত 2 বছরে, সেটা আমার পক্ষে যতটা সম্ভব এটা অন্য কোনো রাজনৈতিক যারা প্রতিপক্ষ তাদের পক্ষে একেবারে অসম্ভব ছিল। কিন্তু সেই কাজটা আমি কখনো করিনি। আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের যখন ক্ষমতা ছিল তখন আমি যেটা করতে পারিনি, এখন আওয়ামী লীগের ক্ষমতা নেই, মৃত একটা লাশ, আমি তাকে গিয়ে লাথি মারছি, তাকে আমি আঘাত করছি, এর চেয়ে কাপুরুষতা আর নেই। ঠিক এরকমভাবেই আমি আমার জীবন পরিচালনা করি। তো সেই দিক থেকে এই যে আওয়ামী লীগকে নিয়ে
এখন যে সকল কথাবার্তা বলছি, সেই সকল কথাবার্তা বলতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই কথাগুলো কেন বলছি, এগুলো একটু মানুষকে বলা দরকার। দ্বিতীয়ত হলো যে আ আমরা যারা ধরুন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে নিজেদেরকে পরিচয় দেই, তাদের ১ম যাকে বলা হয় যোগ্যতা, মানুষের যে পলিটিক্যাল অ্যাটিটিউডটা রিড করতে পারা। তো সেই দিক থেকে আপনি দেখুন এই যে এখন আমি যদি তারেক রহমান সাহেবকে নিয়ে প্রশংসা করে একটা ভিডিও করি, জামাতের আমিরকে নিয়ে একটা ভিডিও প্রশংসা করি, এটা জনমানসে কোনো প্রভাব ফেলবে না। মানুষের মনোমস্তিষ্কে যে এখন একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, সেই ভ্যাকুয়ামের জায়গাটাতে আওয়ামী লীগ ঢুকে গেছে। এটা আপনাকে বুঝতে হবে। আর এই যে আওয়ামী লীগ যেখানে ঢুকে গেছে বা যেখানে শেখ হাসিনাকে নিয়ে অনিবার্যভাবে মানুষের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে, শেখ হাসিনা আসবেন, শেখ হাসিনা আসতে চাচ্ছেন, এটা শুধু আমি নয়, আপনি চিন্তা করেন সমস্ত মেইন স্ট্রিমের পত্রিকাগুলো, ইভেন প্রো বিএনপির একেবারে ডাইরেক্ট যাদের সঙ্গে তারেক রহমান সাহেবের সঙ্গে এই মুহূর্তে সবচেয়ে মহরম সম্পর্ক, তারাও এখন এই শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে তিনি তার যে পদত্যাগপত্র এটি নিয়ে গেছেন। মতিউর রহমান চৌধুরীর মতো মানুষ এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছেন। এর কারণ হলো যে জনগণের যে পলিটিক্যাল মাইন্ড সেটআপ, তারপর পলিটিক্যাল যে থিংকিংয়ের যে জায়গাটাতে যে শূন্যতা তৈরি হয়েছে এবং মানুষের যে পলিটিক্যাল আশা এবং আকাঙ্ক্ষা, মানুষ যেভাবে পলিটিক্সটাকে দেখতে চায়, প্রচণ্ড প্রতিযোগিতা, ঠিক সেই জায়গাটাতে যদি সাংবাদিক, রাজনীতিবিদ, পলিটিক্যাল বিশ্লেষক, এমনকি যারা সমাজ চিন্তা করেছেন, তারা এই জায়গাটা যদি অনুধাবন করতে না পারেন, ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই পরিবার ভেঙে পড়বে। যেমন ধরেন একটা বাসায় বা বাড়ি আপনি তৈরি করলেন, খুব গুরুত্বপূর্ণ ধরেন ৫টি পিলার আছে। তো ৩টি পিলার, গুরুত্বপূর্ণ ৩টি পিলার নষ্ট হয়ে গেছে, ঘুণে খেয়ে ফেলছে, একেবারে নাই। ওই ঘরটা থাকবে না। তদ্রূপ আমাদের এই যে সোসাইটিটা, একটা পলিটিক্যাল বিশ্বাসের উপরে, একটা উইল ফোর্সের উপরে এই সোসাইটিটা টিকে আছে। তো সেখানে আওয়ামী লীগের যে উপস্থিতিটি রয়েছে বা আওয়ামী লীগ সম্পর্কে যে মানুষের যে ভ্যাকুমটা রয়েছে, মানুষের যে চিন্তা চেতনা রয়েছে, এটা নিয়ে আপনাকে কল্পনা করতে হবে, এই অভাবটা বুঝতে হবে। আর এই অভাবটার কারণে কি হচ্ছে, আওয়ামী লীগ নিয়ে যে কোনো কথা বললেই মানুষ সঙ্গে সঙ্গে সেটা লুফে নিচ্ছে উইথ গ্রেট রিগার্স অ্যান্ড অ্যাটেনশন। ফলে শেখ হাসিনা কী করছেন, আওয়ামী লীগের কমিটি কীভাবে গঠিত হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যখন আমরা আলোচনা করি এবং এই আলোচনাটা প্রায়ই আমাদের কল্পনাপ্রসূত হয়। মানে আমি যা চিন্তা করছি, এ ধরনের যে রবীন্দ্রনাথ একটা চিন্তা করছে, একজন দার্শনিক একটা চিন্তা করেছেন, ইমানুয়েল কান্ট একটা চিন্তা করেছেন, জাস্ট এটা কিন্তু তার কল্পনাপ্রসূত। কিন্তু আমরা শত শত বছর পরে সেই জিনিসগুলোকে আবার বিশ্লেষণ করে বলছি না, হি ওয়াজ রাইট, এইভাবে আসলে চিন্তা হওয়া উচিত। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যে অনুপস্থিতি বা ফিরে আসা, তার যে কৌশল, সেই কৌশল নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে, যেহেতু ভূমিকাটা বড় হয়ে গেছে। আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে এবং তারা ফিরে আসতে পারবে কি পারবে না এটা পরের ব্যাপার, কিন্তু ফিরে আসার চেষ্টা করছে এবং ফিরে আসার জন্য তারা যে কৌশল অবলম্বন করছে, একেবারে এই মুহূর্তে ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, ডোনাল্ড ট্রাম্প এবং আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাওয়ার আগ পর্যন্ত তাদের মধ্যে যে কৌশলগত বুদ্ধিমত্তার খেলা চলছিল এবং এখন এই মুহূর্তে থেমে থেমে আক্রমণ হচ্ছে, গেরিলা আক্রমণ হচ্ছে, বিমান হামলা হচ্ছে, গ্রেনেড হামলা হচ্ছে, ড্রোন হামলা হচ্ছে, আবার শান্তি আলোচনা হচ্ছে। এর মধ্যে একে অপরকে কৌশলে জড়িয়ে ফেলেছে। এই যে ইরানের যে কৌশলটা এই মুহূর্তে, খুবই দুর্বল অবস্থান, সীমিত অর্থ, তারপর যাকে বলা হয় সীমিত সামর্থ্য, যুদ্ধ করার যে ক্ষমতা সেটাও সীমিত, কিন্তু তারপরে বিশ্বের একটা পরাশক্তিকে নাকের দড়ি দিয়ে সে ঘুরাচ্ছে তার প্রজ্ঞা দ্বারা, মেধা দ্বারা এবং